কি আমাদের অষ্টম পর্বের আলোচনার বিষয় আহিত পরিবাহীর স্থিতিশক্তি। অর্থাৎ আহিত পরিবাহীর স্মৃতিশক্তি বলতে কি বোঝায়? আহিত পরিবাহীর স্মৃতিশক্তি বলতে বোঝায় কোনো প্রাথমিকভাবে যদি একটা অনাহিত বস্তুকে যদি আমরা আহিত করতে চাই তাহলে কিছু পরিমাণ কার্য করতে হয়, সেই কার্যটাই কিন্তু ওই বস্তুতে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। ধরা যাক কোনো প্রাথমিকভাবে অনাহিত পরিবাহীকে আধান দেওয়ার সময় কিছু কার্য করতে হয়, ওই যে কার্য করতে হয় সেই শক্তি যে শক্তি ব্যয়িত হয় তা আহিত পরিবাহীতে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। তাহলে কোনো অনাহিত বস্তুকে যখনই আমরা আহিত করি তখন কিছু বাইরে থেকে কাজ করতে হয়, সেই ব্যয়িত কাজ ওই আহিত পরিবাহীতে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। এবার ধরা যাক কোনো বস্তুকে যদি কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়, আধান দেওয়া হয় এবং তার তড়িৎ বিভব যদি ভি বৃদ্ধি পায়, তাহলে ওই আহিত পরিবাহীর স্থিতিশক্তি হবে হাফ ইন্টু কিউ ইন্টু ভি। এখানে দেখো সি সমান হচ্ছে কিউ বাই ভি, আমরা জানি যে ধারকত্ব সমান আধান বাই বিভব, তাহলে কিউ সমান হচ্ছে সিভি। তাহলে এখানে কিউ এর জায়গায় যদি আমরা সি এবং ভি বসিয়ে দিই, সি ইন্টু ভি বসিয়ে দিই, তাহলে সি ভি ইন্টু ভি, তাহলে সি ভি স্কোয়ার। আবার যদি আমরা সি সমান কিউ বাই ভি, তাহলে ভি এর জায়গায় যদি আমরা কিউ বাই সি বসিয়ে দিই, তাহলে হাফ কিউ ছিল, ভি এর জায়গায় যদি কিউ বাই সি বসিয়ে দিই তাহলে হাফ কিউ ইন্টু কিউ সি, তাহলে হাফ কিউ স্কোয়ার। তাহলে এই দুটো ফরম্যাটই আমরা লিখতে পারি আহিত পরিবাহী স্মৃতিশক্তি। আমরা লিখতে পারি হাফ কিউ ইন্টু ভি, হাফ সি ইন্টু ভিও লিখতে পারি, কারণ কিউ সমান সিভি বসিয়ে দিয়ে, আর হচ্ছে হাফ কিউ স্কোয়ার ইন্টু সি। অর্থাৎ আমরা আহিত পরিবাহীর যে স্থিতিশক্তি সেটার আমাদের ফর্মুলা এটা বা সমীকরণ এটা। এবার সিজিএস এককে অবশ্যই যেহেতু এটা স্থিতিশক্তি তাহলে একক হবে আর্গ। যখন আমরা ক্যাপাসিটেন্স বা ধারকত্ব, বিভব আর আধানকে আমরা ইএসইউ এককে লিখব সিজিএস একক। অর্থাৎ ধারকত্বকে আমরা স্ট্যাট ফ্যারাড, বিভবকে আমরা স্ট্যাট ভোল্ট এবং কিউকে অর্থাৎ আধানকে আমরা স্ট্যাট কুলম লিখব, তখন অবশ্যই স্থিতিশক্তির একক হবে আর্গ। আর যখন আমরা ক্যাপাসিটেন্স ফ্যারাড, ধারকত্ব ফ্যারাড আর বিভব ভোল্টে এবং চার্জ কুলম এককে লিখব, তখন অবশ্যই জুল এককে পাওয়া যাবে। অর্থাৎ স্থিতিশক্তির একক যেহেতু শক্তি, আমরা এক কথায় আর্গ, সিজিএস এককে এবং জুল বলতে পারি। এবার আমরা দেখে নেব দুটি বিভিন্ন বিভবযুক্ত পরিবাহীকে সংযুক্ত করলে তার সাধারণ বিভব নির্ণয় করা। ধরা যাক দুটো বস্তু আছে, তড়িৎগ্রস্ত বস্তু। প্রথম এই বস্তুটার চার্জ Q1 এবং দ্বিতীয়টার চার্জ Q2 এবং এই বস্তুর ক্যাপাসিটেন্স হচ্ছে C1 ধারকত্ব, আর বির ক্যাপাসিটেন্স হচ্ছে C2। অবশ্যই এর বিভব V1 এবং বি এর বিভব V2। তাহলে এই দুটো বস্তুকে যদি এই তার দ্বারা যুক্ত করা হয় তাহলে তাদের সাধারণ বিভব কত হবে? আগে তাদের বিভব V1 এবং V2, আধান Q1 Q2 এবং ধারকত্ব C1 এবং C2। তাহলে আমরা জানি C1 সমান কি? C1 সমান Q1 বাই V1 প্রথম যে পরিবাহীটার ক্ষেত্রে, তাহলে Q1 সমান C1 V1। আর দ্বিতীয় পরিবাহীটার ক্ষেত্রে ধারকত্ব C2 সমান Q2 বাই V2, তাহলে Q2 সমান লিখতে পারি C2 V2। এবার পরিবাহী দুটোকে যদি সংযুক্ত করি, সংযুক্ত পরিবাহীর মোট আধান কত হবে? দুটো যে পরিবাহী আছে সেই দুটো পরিবাহী আধানের যোগফল, অর্থাৎ
Q1 প্লাস Q2, Q1 প্লাস Q2। আর পরিবাহীর মোট ধারকত্ব C কত হবে? C1 প্লাস C2, অর্থাৎ ওই দুটো পরিবাহীর ধারকত্বের যোগফল। তাহলে সংযুক্ত যে পরিবাহীটার সাধারণ বিভব V কত হবে? সাধারণ বিভব V সমান Q/C। Q বলতে আমরা পেয়েছি Q1 প্লাস Q2, আর C বলতে C1 প্লাস C2। তাহলে Q এর জায়গায় Q1 প্লাস Q2, আর C এর জায়গায় আমরা C1 প্লাস C2 বসিয়ে দিলাম। তাহলে সাধারণ বিভব V সমান, এবার এখান থেকে আমরা আগে যেটা পেয়েছি, আগে Q1 সমান C1 V1 আর Q2 C2 V2 এখানে বসিয়ে দিলাম। তাহলে Q1 এর জায়গায় C1 V1 এবং Q2 C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে সাধারণ বিভব দাঁড়ালো V সমান C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এইবার আমরা একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করব। সমান্তরাল পাত ধারক, ধরা যাক একটা সমান্তরাল পাত ধারক বলতে আমরা কি বুঝি? দুটি সমতল অভিন্ন সমান্তরাল ধাতব পাত দ্বারা সমান্তরাল পাত ধারকত্ব গঠিত। অর্থাৎ M একটা পাত, লাইন টানা হয়েছে, এবং N একটা পাত নেওয়া হয়েছে। দেখো M পাতটাকে অন্তরিত করা হয়েছে এবং প্লাস কিউ চার্জ দেওয়া হয়েছে, আমরা আগের দিন আলোচনা করেছি। এবং অপর পাতটি দেখো, N পাতটি আবেশের দরুন মাইনাস কিউ চার্জ প্রাপ্ত হয়েছে এবং একে গ্রাউন্ড করা হয়েছে। তাহলে এটা হচ্ছে সমান্তরাল পাত ধারক, কারণ দুটো পাত পরস্পর সমান্তরাল রাখা আছে এবং তাদের মধ্যে দূরত্ব দেখো D, এবং দেখো এখানে যে তড়িৎ ক্ষেত্রগুলো, লাইনগুলো দেখানো হয়েছে, এবং প্রান্তের দিকে লাইনগুলো একটু বেঁকে যাবে এই বিকর্ষণের কারণে। তাহলে এদের মধ্যে N পাতটি ভূ সংলগ্ন যেটা বললাম, এবং M পাতে প্লাস কিউ আধান দেওয়া হলো, এবং পাত দুটির মধ্যে যে মাধ্যম ব্যবহার করা হয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। অর্থাৎ এখানে যে মাধ্যমটা, এর মধ্যে যে মাধ্যমটা ব্যবহার করা হয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। এবং পাত দুটির যে ক্ষেত্রফল A, পাত দুটির যে ক্ষেত্রফল A, অর্থাৎ A ধরা হয়েছে, পাত দুটোর ক্ষেত্রফল হচ্ছে A, অর্থাৎ কতটা তার এরিয়া জুড়ে আছে। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? সিগমা, যে চার্জ কোনো একটা পাতের যে আধানকে আমরা ধরি, এবং তার ক্ষেত্রফল Q/A। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে Q/A। এবার আমরা পরের অংশ, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E সমান কত হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E সমান আমরা কুলম্বের সূত্র থেকে পাবো 4π σ/K। অর্থাৎ সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, আর কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটা আমরা কুলম্বের উপপাদ্য থেকে পাই। তাহলে আমরা E পেলাম 4π σ/K। তাহলে পাত দুটির মধ্যে বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্যের ফর্মুলা আমরা জানি, বিভব সমান তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E ইন্টু তাদের মধ্যে দূরত্ব, পাত দুটোর মধ্যে দূরত্ব E ইন্টু D, যেটা দূরত্ব আমরা D ধরে নিয়েছি। তাহলে E এর জায়গায় 4π σ/K আর D, তাহলে 4π σ/K আমরা বসিয়ে দিলাম এর জায়গায় ইন্টু D। তাহলে 4π সিগমার জায়গায় আমরা Q/A বসাতে পারি, Q/A, সিগমা সমান হচ্ছে Q/A বসিয়ে দিলাম। তাহলে 4π QD KA, আর ধারকত্ব C আমরা জানি Q/V। তাহলে V এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 4π QD, 4π QD উল্টে গেছে K, যেহেতু এখানে বিভবটা নিচে আছে। তাহলে Q কেটে গেল, তাহলে ধারকত্ব C সমান KA 4π D। তাহলে দেখো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করছে পাত দুটোর ক্ষেত্রফলের উপর, ক্ষেত্রফলের সমানুপাতিক, এবং যে পরাবৈদ্যুতিক ধ্রুবক অর্থাৎ পাত দুটোর মধ্যে যে মাধ্যম নেওয়া আছে তার সমানুপাতিক, এবং পাত দুটোর মধ্যে দূরত্বের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বাড়ানোর উপায় হচ্ছে পাত দুটোর ক্ষেত্রফল যত বৃদ্ধি করা হবে তত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব তত বাড়বে, অথবা পরাবৈদ্যুতিক ধ্রুবক অর্থাৎ পাত দুটোর মধ্যে যে মাধ্যম ব্যবহার করা হয়েছে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত বাড়বে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব তত বাড়বে। কিন্তু দেখো এখানে যে পাত দুটোর মধ্যে দূরত্বের ব্যস্তানুপাতিক C সমান 1/D,
অর্থাৎ দূরত্ব যত বেশি হবে ধারকত্ব তত কমবে এবং দূরত্ব যত কম হবে ধারকত্ব তত বাড়বে। এইবার ধরা যাক আমরা এই সমান্তরাল পাত ধারকের মধ্যে এরকম করা হয়েছে, এখানে একটা বলা হয়েছে যে ধরা যাক n সংখ্যক পাত দ্বারা ধারক গঠন করলে, সমান্তরাল পাত ধারক n সংখ্যক পাত ব্যবহার করা হয়েছে, তাহলে n সংখ্যক সমান্তরাল পাত ব্যবহার করে ধারক গঠন করলে তার ধারকত্ব c সমান কত হবে, n-1 ka 4πd। আমরা একটা ধারকের ক্ষেত্রে পেয়েছি ka/4πd। এবার যদি n সংখ্যক পাত থাকে, n সংখ্যক পাত, তাহলে সেখানে হবে ka 4πd n-1। তার কারণ দেখো n সংখ্যক, কারণ হচ্ছে n সংখ্যক পাত n-1 ধারক গঠন করে। আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে দেখো একটা পাত, দুটো পাত, তিনটে পাত আছে, তাহলে এখানে ধারকের সংখ্যা কত হবে, তাহলে দুটো পাত নিয়ে একটা ধারক, আর আবার এটা 2 আর 3 নিয়ে আর একটা ধারক, তাহলে কত হবে, তিনটে পাতের জন্য দুটো, তাহলে nটা পাতের জন্য কি হবে n-1, অর্থাৎ যতগুলো পাত থাকবে তার থেকে একটা মাইনাস করলে তার ধারক গঠন পাওয়া যায়। সেই জন্য এখানে ka 4πd n-1 গুণ করা হয়েছে n সংখ্যক পাত দ্বারা গঠিত ধারকের ধারকত্ব c সমান n-1 ka/4πd। এবার ধরা যাক দুটি সমান্তরাল পাতের মধ্যে, যেটা আগেই করেছি, m আর n দুটো সমান্তরাল পাত ধারক, m অন্তরিত এবং তাকে প্লাস কিউ চার্জ দেওয়া হয়েছে এবং nকে গ্রাউন্ড করা হয়েছে, দেখতে পাচ্ছ আবেশের দ্বারা মাইনাস কিউ চার্জ। এবার ধরা যাক এখানে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক ব্যবহার করা হয়েছে এই দুটো পাতের মধ্যে, ধরা যাক d1 দূরত্বে, মানে d1 যে প্রস্থটা নেওয়া হয়েছে তাতে k1 পরাবৈদ্যুতিক ধ্রুবক ব্যবহার করা হয়েছে এবং d2 যে লেন্থে সেখানে k2 যুক্ত পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যম ব্যবহার করা হয়েছে। তাহলে ধারকের ধারকত্ব কত হবে, তাহলে d1 দূরত্বে k1 পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যম আর d2 দূরত্ব k2 পরাবৈদ্যুতিক ধ্রুবক মাধ্যম ব্যবহার করলে ধারকের ধারকত্ব c হবে ε0 a। এটা হচ্ছে ওই ধারকের ক্ষেত্রফল, আর d1 k1 যতটা এখানে নেওয়া হয়েছে d1 দৈর্ঘ্য এবং তার যে পরাবৈদ্যুতিক ধ্রুবক d1 k1 প্লাস d2 k2, যেখানে এপসাইলন হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এটা আলাদা করে ক্যালকুলেশন করার দরকার নেই, তোমরা শুধুমাত্র জানলেই হবে কতটা তার ধারকত্ব হবে। যদি এরকম কন্ডিশন হয় তাহলে অবশ্যই c সমান ε0 a d1 k1 প্লাস d2 k2। এবার আমরা দেখে নেব ধারকের চিহ্ন। ধারকের চিহ্ন বলতে দুটো সমান্তরাল পাত এবং এরকমভাবে বর্তনী দিয়ে আমরা ধারকের চিহ্ন লিখতে পারি এবং একটা অবশ্যই গ্রাউন্ড থাকবে এবং একটা সাধারণত তাতে চার্জিং করা হবে বা তাতে চার্জ দেওয়া হবে। সাধারণত এরকমভাবে এতে চার্জ যুক্ত করা হয় এবং এই পাতটাকে এরকমভাবে গ্রাউন্ড করা হয়। এবার সমান্তরাল পাত ধারকের সমান্তরাল সমবায়। ধারকের সমান্তরাল সমবায় বলতে বোঝায় যদি এক গুচ্ছ ধারক, এখানে তিনটে ধারক ব্যবহার করা হয়েছে c1 c2 c3, তাদের প্রতিটি একটি করে পাতকে, মানে এই তিনটে প্রান্ত, ধরা যাক তার তিনটে প্রান্তকে একসঙ্গে যুক্ত করে ভূসংলগ্ন করা হয়েছে এবং অপর যে তিনটে পাত একটা বিন্দুতে সংযুক্ত করে তাতে সাধারণত আধান দেওয়ার ব্যবস্থা করা হয়, ধরা যাক প্লাস কিউ আধান দেওয়া হয়। তাহলে এরকম যদি ধারকত্বগুলোকে সংযুক্ত করা হয়, যে ধারক তিনটির একটি প্রান্ত সংযুক্ত করে সেখানে চার্জ বা আধান দেওয়া হয় বা তাতে বিভব প্রভেদ দেওয়া হয় এবং অন্য প্রান্তগুলোকে এক প্রান্তে সংযুক্ত করে সেখানে গ্রাউন্ড বা ভূসংলগ্ন করা হয়, তাহলে সেটা আমাদের সমান্তরাল সমবায় বলতে পারি। ধরা যাক c1 ধারকত্বের এখানে চার্জ আছে q1, c2 যে ধারকত্ব তাতে চার্জ আছে q2 এবং c3 যে ধারকত্ব তাতে চার্জ আছে q3 এবং এখানে অবশ্যই দেখো কিউ পরিমাণ এখানে যে আধান দেওয়ার ফলে এই ধারক তিনটেতে তাতে বিভব হয়েছে বা বিভব পার্থক্য হয়েছে ভি, কারণ এদিকটার বিভব হচ্ছে শূন্য বিভব,
তাহলে বিভব পার্থক্য ভি ইন্টু শূন্য, বিভব পার্থক্য ভি, এবং চার্জ দেওয়া হয়েছে, আধান দেওয়া হয়েছে কিউ। তাহলে কিউ এখানে নিশ্চয়ই কিউ সমান কি লিখতে পারি, কিউ সমান Q1 প্লাস Q2 প্লাস Q3, এই তিনটেতে ডিস্ট্রিবিউট হয়ে আবার এখানে কিউ মাইনাস কিউ হয়ে যাচ্ছে। এই দিকটা মাইনাস কিউ হয়ে যাবে, এই দিকটা যেহেতু আমাদের আবেশের দরুন মাইনাস চার্জ হয়ে যাবে, মাইনাস কিউ। তাহলে আমাদের এটা লিখতে পারি কিউ সমান Q1 Q2 Q3। তাহলে দেখো, তাহলে প্রথম ধারকের ক্ষেত্রে আমরা যে ধারকের ফর্মুলা সেটা আমরা জানি, Q1 সমান C1 V1। দ্বিতীয় ধারকের ক্ষেত্রে দেখো Q2 সমান C2 V2, কারণ আমরা জানি C সমান Q বাই V। তাহলে এখানে আমরা 1 1 যদি করি তাহলে C সমান Q1 সমান C1 V1, Q2 সমান C2 V2, আর Q3 সমান C3 V। যেহেতু বিভব প্রভেদ সমান, তাহলে Q1 সমান C1 V, Q2 সমান C2 V, আর Q3 সমান C3 V। তাহলে এখানে এই Q1 Q2 আর Q3কে যদি যোগ করি, দেখো এখান থেকে C1 V1 প্লাস C2 V2 C3 V3, Q1 C1 V1, Q2 C2 V2, আর Q3 C3 V3। তাহলে V কমন নিলে C1 প্লাস C2 প্লাস C3, সেটা হচ্ছে আমরা Q1 প্লাস Q2 প্লাস Q3। এইবার এই তিনটে ধারকের পরিবর্তে যদি আমরা এই তিনটে ধারকের পরিবর্তে যদি একটি ধারক ব্যবহার করা হয় যার আধান অবশ্যই কিউ হবে এবং বিভব পার্থক্য হবে ভি, এবং তাদের যদি তুল্য ক্যাপাসিটেন্স যদি সি ধরি, ঠিক এইভাবে ধরা যাক তুল্য ক্যাপাসিটেন্স সি এবং মোট চার্জ কিউ এবং তাদের বিভব পার্থক্য দুটো পাতের মধ্যে ভি যদি হয়, তাহলে এই তুল্য ধারকের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কিউ সমান সি বাই ভি। কারণ আগের নিয়মে আমরা যেটা দেখলাম সি সমান কিউ বাই ভি, তাহলে কিউ সমান সি ভি, তাহলে কিউ সমান সি ভি, এটা 2 নম্বর, আর আমরা আগে দিয়েছি 1 নম্বর। এবং আমরা জানি কিউ সমান, আগেই লিখেছি কিউ সমান Q1 প্লাস Q2 প্লাস Q3, এখানে কিউ পেলাম সি ভি লিখলাম, আর আগে আমরা পেয়েছি Q1 প্লাস Q2 প্লাস Q3, এটা পেয়েছি ভি প্যাকেটে C1 প্লাস C2 প্লাস C3। তাহলে যদি আমরা এখানে বসিয়ে দিই CV সমান ভি C1 প্লাস C2 প্লাস C3, তাহলে ভিভি উঠে গেল, তাহলে C সমান C1 প্লাস C2 প্লাস C3। তাহলে আমরা দেখতে পেলাম যে সমান্তরাল সমবায়ে যদি আমরা ক্যাপাসিটেন্সগুলো বা ধারকত্বগুলো যোগ করি তাহলে তাদের অ্যাডিশন হয়ে যায়, অর্থাৎ পরপর যে যোগফল সেই যোগফল হয়ে যায় C সমান C1 প্লাস C2 প্লাস C3। আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি।